পরবর্তীকালে আরও অভিযুক্ত বা আসামি এই কেসে আসতে চলেছে। হ্যাঁ, সেখানে তো ওনারা স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, এবং গতকাল আমরা দিল্লি গেছিলাম সিবিআই যে অফিস, সেখানে গিয়ে ওখানে ডাইরেক্টরের সাথে কথাবার্তা বলেছি। তিলোত্তমা বিচার পাক, সেই বিচারের দিকেই তারা এগোচ্ছে। তারাও চাইছে সব কিছু সামনে আসুক, এবং আমাদেরকে আশ্বস্ত করেছে যে শীঘ্রই চার্জশিট দেবে, সাপ্লিমেন্টারি চার্জশিট। অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী, তিনি ঘোরতর সেটার প্রতিবাদ করে এবং বলে যে না, আমরা পার্টিসিপেট করতে পারবো না। জানি না সেটা আমাদের পার্টিসিপেট করাতে তার অসুবিধাটা কোথায় সেটা বুঝতে পারছি না, এবং কেন ওনারা চাইছেন না আমরা পার্টিসিপেট করি। আমাদের পরবর্তীকালে কিছু প্রকল্প বা আমাদের পরবর্তী কিছু প্ল্যানিং রয়েছে। বেলে রয়েছে মানে এই নয় যে তারা কেস থেকে বেরিয়ে গেল। আমরা একটা স্ট্যাটাস রিপোর্ট কল ফর করেছিলাম লার্নেট এসিজেএম শিয়ালদা কোর্টে। সেই রিপোর্টটা 24 তারিখে সাবমিট করা হয়েছে। ওইখানে সিবিআই স্পষ্টভাবে বলেছে যে এখনও তদন্ত চলছে, এবং পরবর্তীকালে আরও অভিযুক্ত বা আসামি এই কেসে আসতে চলেছে, এবং তারা শীঘ্রই সেই কেসে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে। সেটা ওনারা স্পষ্টভাবে লিখিতভাবে লার্নেট এসিজেএম শিয়ালদাকে জানিয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিট যার কথা বলছেন একদম বারংবার চর্চার মুখে। এর আগে একটা প্রশ্ন উঠেছিল যে এতদিন হয়ে গেল, যেখানে 6 মাস হয়ে যাওয়ায় অমর্ত্যদা একদম নিজেদের মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাস্তানাবুদ হতে হচ্ছে নির্যাতিতার মা বাবাকে, কি বলবেন? হ্যাঁ, সেখানে তো ওনারা স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, এবং গতকাল আমরা দিল্লি গেছিলাম সিবিআই যে অফিস, সেখানে গিয়ে ওখানে ডাইরেক্টরের সাথে কথাবার্তা বলেছি, এবং তারাও ওখানে আশ্বাস দিয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা সবাই সামনে আসবে, এবং যেমন আমরা চেয়েছি বারবার যে তিলোত্তমা বিচার পাক, সেই বিচারের দিকেই তারা এগোচ্ছে। তারাও চাইছে সব কিছু সামনে আসুক, এবং আমাদেরকে আশ্বস্ত করেছে যে শীঘ্রই চার্জশিট দেবে, সাপ্লিমেন্টারি চার্জশিট। এখানে উল্লেখযোগ্য একটা জিনিস বলে রাখি, লার্নেট কোর্ট এসিজেএম শিয়ালদা আগের দিনকে সিবিআইকে জানিয়েছে যে তারা যেন এই ঘটনাটা, যেহেতু খুবই স্পর্শকাতর ঘটনা, এবং তারা যেন দ্রুত এই কেসে চার্জশিট দেয় এবং সব রকম এবং সঠিকভাবে তদন্ত করে যা ঘটেছে এবং যে বা যারা যুক্ত তাদেরকে সামনে নিয়ে আসবে। এবং লার্নেট কোর্ট পরবর্তী 28/3/2024 এখানে একটা ডেট ফিক্স আপ করেছে, সেই দিনকে উনি পরবর্তী শুনানি করবেন এবং দ্য চার্জশিট যেটা আসতে চলেছে বা সাপ্লিমেন্টারি রিপোর্ট যেটা আসতে চলেছে, অর্থাৎ যে প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেসের রিপোর্টটা কল ফর করেছে, যেটা 24 তারিখে একটা রিপোর্ট জমা হয়েছে, এবং বাকিটা 28 তারিখে উনি শুনানি করবেন। অমর্ত্যদা, আমি রাজদীপদাকেও বলবো একটা কথা, যে আপনারা একদম নির্যাতিতার পরিবারের তরফ থেকে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে স্ট্যাটাস রিপোর্ট আপনারা ইতিমধ্যে হাতে পেয়েছেন, সেই স্ট্যাটাস রিপোর্ট কি কি দিক রয়েছে উল্লেখযোগ্য, যদি একটু বলতেন। দেখুন, স্ট্যাটাস রিপোর্টে যেমন উনি বললেন যে স্ট্যাটাস রিপোর্ট যেটা ওনারা জমা দিয়েছেন, সেখানে ওনারা বলেছেন যে ওনারা ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আরও বেশ কিছু অ্যাকিউজ, মানে যাদেরকে তারা অ্যাকিউজ হিসেবে মনে করছে, তাদেরকে পরবর্তীকালে এই মামলাতে আনার চিন্তাভাবনা রাখছেন। এবং সাবসিকুয়েন্টলি তারা এটাও বলেছেন যে তারা নাকি ফ্যামিলির সাথে যোগাযোগ রেখেছেন, কিন্তু নির্যাতিতার বাবা মা দুজনেই সেদিনকে কোর্টরুমে হাজির ছিলেন, এবং তারা স্পেসিফিক্যালি জানিয়েছেন যে কোনো রকমভাবে সিবিআই কোনো ইন্টারাকশান তাদের সাথে নভেম্বরের পর থেকে কোথাও কিছু করেনি। তাদেরকে কিছুই জানানো হয়নি এই মামলাতে কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে এতদিন ধরে, কিছুই সিবিআইয়ের তরফ থেকে কোনোভাবে তাদের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। এবং তার সাথে আরেকটা জিনিস তারা বলেছিল, অভিজিৎ মণ্ডল তার সিম ফেরত চেয়েছিল, সিম ফেরত চেয়ে একটা পিটিশন করেছিল লার্নেট কোর্টের কাছে। সেই সিম ফেরত নিয়ে তারা বলেছিল যে যেহেতু মামলাটা এখনও বিচারাধীন এবং এই মামলাতে ইনভেস্টিগেশন এখনও চলছে, তো সেই ইনভেস্টিগেশন চলাকালীন কোনো রকম কোনো সিম ফেরত তারা দিতে পারবে না, এবং সেটা লার্নেট কোর্টকে বলাতে লার্নেট কোর্ট সেটা অ্যাপ্রিসিয়েটও করে না। অমর্ত্যদা, আমি একটা প্রশ্ন আপনার কাছে একদম শুরুতেই করবো, যে অভিজিৎ মণ্ডল অর্থাৎ টালা থানার ওসি, যে টালা থানার ওসি ভূমিকা নিয়ে সেই দিনকে ঘটনার দিন রাতে প্রচুর প্রশ্ন উঠেছিল, এবং প্লেস অফ অকারেন্স সেখানে এভিডেন্স ট্যাম্পারিং একাধিক অভিযোগ উঠেছিল অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তার সিম ফেরত চাওয়ার বিষয়টা যদি একটু বলতেন। আমরা যখন পুট আপ দিয়ে প্রোগ্রেস রিপোর্ট কল ফর করি, তখনই আমরা দেখতে পাই যে এই কেসের একজন অ্যাকিউজ অভিজিৎ মণ্ডল, সে তার সিম কার্ডটা ফেরত চেয়েছে। সেটা নিয়ে আমাদের যে দরখাস্ত, তার আগেই ওনারা দরখাস্ত করেছিল, এবং সেইটাও 24 তারিখে ফিক্স আপ ছিল। সিবিআই এর রিপোর্ট কল ফর ছিল যে সিমের ব্যাপারে ওদের কি বক্তব্য। সেখানে সিবিআই থেকে জানিয়েছে যে এই সিম কার্ডটা এই কেসেতে একটি গুরুত্বপূর্ণ নথি, এবং যেহেতু এখানে এভিডেন্স ট্যাম্পার এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, এবং সেইটা তারা মনে করছে হয়েছে, তো সিম কার্ডটা এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পরবর্তীকালে সামনে আসবে, এবং তারাও
অনেক পরীক্ষা নিরীক্ষা করছে এই সিম কার্ড কীরকমভাবে ব্যবহার হয়েছে, কোথায় ব্যবহার হয়েছে, এবং তা থেকে যা যা তথ্য পাওয়া যায় সেগুলো তারা সামনে আনতে চলেছে। সেই জন্যই সিবিআই স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে কোনো রকম সিম ফেরত দেওয়া যাবে না, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ নথি। আর এইখানে বলে রাখি, আমরা আরও একটা দরখাস্ত 24 তারিখে লার্নেড এসিজিএম শিয়ালদায় করেছি যে যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন সেটা আসামির পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে করা হয়, সেটা যেন আমাদেরকে জানানো হয়, কেন আমাদের একটা শুনানি করানোর অধিকার আছে। আমরাও চাই সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করতে। তো যেমনি সিম কার্ডের ব্যাপারটা আগে আমাদের নলেজে ছিল না, যেমনি অ্যাপ্লাই করা হয়েছে, আমরা স্ট্যাটাস রিপোর্ট কল করতে গিয়ে সেটা আমাদের নজরে এসছে। তো আমরা চাইছি যে পরবর্তীকালে এরকম যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন বা পিটিশন কোনো পক্ষ করে, সেটা যেন আমাদেরকে জানানো হয়, কেন আমরা ইন্টারেস্টেড পার্টি, আমরা ডিফ্যাক্টো হয়ে দাঁড়িয়েছি, এবং আমাদের না জানিয়ে যেন কোনো রকম অর্ডার পাস না হয়, বা আমাদের কথা মানে আমাদের শুনানি না হয় যেন কোনো রকম অর্ডার পাস না হয়। এবং লার্নেড কোর্ট সেইটা অ্যাপ্রিসিয়েট করে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেছে এবং জানিয়েছে যে যেই অ্যাপ্লিকেশনে কোনো রকম হিয়ারিং দরকার আছে বা কোনো কিছু হিয়ারিং ছাড়া কোনো কিছুর অর্ডার করা যাবে না, সেই দরখাস্ত যদি কোনো পক্ষ থেকে করা হয় সেটা আমাদেরকে জানানো মানে হবে পরবর্তীকালে, এবং সেই কপি আমরা পাওয়ার পর সেখানে আমাদের যা বক্তব্য সেটা রেখে সেটা আমাদের শুনানির পরেই লার্নেড কোর্ট অর্ডার দেবে। আমরা এই যে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো যে এই যে সিম ফেরত চাওয়া এত কিসের তৎপরতা? কি কোথায় দেখুন, গিয়ে তৎপরতা? সিমটা সিজ হয়েছে, সেইটা এই কেসের গুরুত্বপূর্ণ নথি, এবং তাদের মানে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী আছেন তিনি সেই দরখাস্তটা করেছে। এবং এখানে একটা জিনিস উল্লেখ্য, আমরা যখন গতদিনকে পিটিশন করেছিলাম যে আমাদেরকে জানানো হোক কোনো রকম যদি পিটিশন বা অ্যাপ্লিকেশন করা হয়, সেই পিটিশন জমা করার সময়তে অভিজিৎ মণ্ডলের যিনি আইনজীবী তিনি মানে ঘোরতর সেটার প্রতিবাদ করে এবং বলে যে না, আমরা পার্টিসিপেট করতে পারবো না। জানি না সেটা আমাদের পার্টিসিপেট মানে করাতে তার অসুবিধাটা কোথায় সেটা বুঝতে পারছি না, এবং কেন ওনারা চাইছেন না আমরা পার্টিসিপেট করি সেটা আমাদের জানা নেই। তখন আমরাও লার্নেড কোর্টকে বলি আমাদের প্রভিশন আছে, স্পেসিফিকভাবে প্রভিশন আছে যে বিইং আ ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিয়ারিংয়েতে থাকার এবং উপস্থিত থাকার। এর আগেও লার্নেড এডিজে 1 শিয়ালদায় যখন সঞ্জয় রায়ের ট্রায়ালটা হয়েছে, লার্নেড কোর্ট আমাদেরকে সেই কেসেতে পার্টিসিপেট করেছি আমরা, এবং আমাদের বক্তব্য লার্নেড কোর্ট শুনেছে। তো সিমিলারলি এসিজিএম কোর্টও সেই জায়গাটাতেই সেইটা মান্যতা দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে হ্যাঁ আপনারাও থাকতে পারবেন, এবং যেই কথাটা যেই অভিজিৎ মণ্ডলের আইনজীবী বারবার বলেছে যে আমরা থাকতে পারি না, সেইটাকে উনি সাইড করেছেন, এবং তার সেই জায়গাটাকে তার যেই উদ্দেশ্য ছিল আমরা যাতে না থাকি সেই জায়গাটা বানচাল হয়ে যায়, এবং পরবর্তীকালে যাতে আমরা থাকতে পারি সেই মর্মেই লার্নেড এসিজিএম শিয়ালদা অর্ডার দিয়েছে। একটা প্রশ্ন করবো, আরজিকর কাণ্ডের পর একদম বারংবার উঠেছে তথ্য প্রমাণ লোপাট। ঠিক কি হয়েছিল সেই রাতে একদম ধর্ষণের আগে? কাদের সঙ্গে ডিনার করেছিলেন তিলোত্তমা, এই প্রশ্ন উঠেছিল। কিংবা পরদিন সকালে কেনই বা সেই অপরাধ স্থলে একদম ভিড় জমিয়েছিল আরজিকর কর্তৃপক্ষ? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। দেখুন, যেই জাজমেন্টটা এসছে তাতে হসপিটাল কর্তৃপক্ষের যেই ভূমিকা সেটা নিয়ে উনি বারংবার প্রশ্ন তুলেছেন। তাদের যেই ভূমিকাটা তারা পালন করেছে হয়তো সেই রকম পালন করা উচিত হয়নি, কেন ঘটনাটা একটি স্পর্শকাতর ঘটনা। একটি তরুণ ডাক্তার, তার এরকম একটা অকার যখন ঘটনা ঘটছে, এবং সেইখানেতে হসপিটাল কর্তৃপক্ষকে অনেক তৎপর হওয়া উচিত ছিল এবং সহযোগিতা করা উচিত ছিল, যেইটা সেই সহযোগিতা কিছুটা হয়নি, এবং তাদেরও কিছু ইনভলভেন্সি আছে বলে আমরা মনে করি। আমাদের আর্গুমেন্ট আমরা জমা করেছিলাম, এবং তাদের ভূমিকা নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তো এই জায়গাটা থাকছে। এবং সাপ্লিমেন্টারি চার্জশিটেতে আমরা আশাবাদী যে এই ঘটনার সঙ্গে যদি তাদের কোনো উদ্দেশ্য থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, তারাও যেন আইনের আওতার মধ্যে আসে এবং তাদেরও বিরুদ্ধে যেন সাপ্লিমেন্টারি চার্জশিট হয়। অথবা এই যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছেন, কোথাও কি এই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা কি এই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ রয়েছে? হ্যাঁ, স্ট্যাটাস রিপোর্টে স্পেসিফিকভাবে বলেছে তারা তদন্ত করছে এবং শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এই কেস এখনও কনক্লুড হয়নি এবং বাকি আসামিদের আসার জন্যে রাস্তা খোলা রয়েছে, জায়গা খোলা রয়েছে, এবং তারাও সেই জায়গায় ইনভেস্টিগেশন করে শীঘ্রই সেই জায়গায় চার্জশিট দেবে।
আমি একটা খুবই স্পেসিফিক প্রশ্ন করছি, একদম ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত নিয়ে দলীয় সভা থেকে একদম সিবিআই কে নিশানা করছেন রাজ্যের সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলছেন যে আরজি কর মামলায় আজ পর্যন্ত সমাধান করতে পারেন, মামলার পর মামলা চলছে। কোন মুখে কথা বলছেন সিবিআই তদন্ত নিয়ে? একদম মানে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, দেখুন, সিবিআই তদন্তে কিছু ভুল ত্রুটি আছে এবং অনেকটাই ভুল ত্রুটি আছে, যেটা আমরা মনে করেছিলাম, সেটা আমরা বলেওছিলাম আমাদের আর্গুমেন্টে। এবং পরবর্তীকালে লার্নেড এডিজে ওয়ান শিয়ালদা যখন জাজমেন্ট দেয়, সেখানেও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। সেইখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আইও স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেনি, এবং সেই জন্যই আমাদের পরবর্তীকালে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া। এবং গতকাল আমরা যে দিল্লি গেছিলাম, ডাইরেক্টরের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম যাতে ঠিকমতো পরবর্তীকালে তদন্ত হয়, এবং আমাদের সাথে যে যোগাযোগ রাখা হচ্ছে না সেই জায়গাটা দেখা হয়, এবং যেই দিকে তদন্ত এগিয়ে যাওয়া উচিত ছিল, যেইটা এগিয়ে যাওয়া হয়নি, সেই জায়গাগুলো যেন ঠিকঠাক করে পরবর্তীকালে সঠিক বিচার পাই এবং সঠিক তদন্তের মাধ্যমে সেই নামগুলো উঠে আসুক, সেদিকেই আমরা চাইছি। আপনারা বৃহস্পতিবার একদম আপনি রাজদীপ দা আপনারা একদম সিবিআই এর দপ্তরে গেলেন, দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠক হলো। সীমা পাহুজার বিরুদ্ধে আপনারা কি কোনো অভিযোগ করেছেন স্পেসিফিক্যালি? ওনার সঙ্গে আমাদের কোনো ডাইরেক্ট দেখা হয়নি। হ্যাঁ, তবে আমরা ওখানে লিখিতভাবে জানিয়েছি যে উনি সেই জায়গায়, যেই জায়গায় যোগাযোগ করা দরকার ছিল আমাদের সাথে বা আমাদের সঙ্গে কমিউনিকেশনের দরকার ছিল, সেই কমিউনিকেশন করেনি, এবং ওনার পাটে এখনও পুরোপুরি তদন্ত সঠিকভাবে কিছু জায়গা উঠে আসেনি। সেই জায়গাটা তো জাজমেন্টও একটু আগে যেটা বললাম উল্লেখ রয়েছে, এবং পরবর্তীকালে তিনি যেহেতু ইনভেস্টিগেশন করছেন, বাকি ইনভেস্টিগেশন যাতে ঠিকঠাক হয়ে ওঠে, এবং যেহেতু ডাইরেক্টরের কাছে যাওয়া আমাদের, তাদের ডাইরেকশানেই সব জায়গায় সিবিআই ইনভেস্টিগেশন করছে, সেও যেন সীমা পাহুজাকে সেই জায়গাটাতে সতর্ক করে এবং যাতে ঠিকঠাকভাবে তদন্ত করে, কোনো রকম যেন ভুল ত্রুটি বা ল্যাচেস না থাকে, সেই দিকেই আমরা লক্ষ্য আছে আপাতত। এর আগে বারংবার সিবিআই এর একদম আইও সীমা পাহুজার বারংবার অনুপস্থিতির কথা আপনারা ঘোষণা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই একদিকে নির্যাতিতার মা বাবা বলছেন মেয়ের মৃত্যুর পরে কেটে গিয়েছে 6 মাস, একদিকে ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না, নিহতের মা বাবা এও বলছেন যে আমরা এর শেষ দেখুন। আপনি ওনাদের আইনজীবী, কতটা আশাবাদী? দেখুন, যদি আমরা অতীত দেখি, অতীতে কলকাতা পুলিশ বা সিবিআই দুটো সংস্থা থেকেই অসাধারণ কিছু ক্ষেত্রে তদন্ত দেখা গেছে, এবং সেই জায়গায় আমরা আশাবাদী হয়ে আছি। কেন, তদন্ত যখন চলছে এবং যখন কোনো ঘটনা ঘটে, কোনো বিচার চাইতে তো আমরা আদালতেই আছি। সেই আদালতের ইনস্ট্রাকশন বা সেই জায়গাটা তুলে আনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষেত্রে যারা ইনভেস্টিগেশন করছে তারা। প্রথম দিকে কলকাতা পুলিশ এটা ইনভেস্টিগেশন করেছে, পরবর্তীকালে এখন সিবিআই ইনভেস্টিগেশন করছে। আমরা হাল ছাড়বো না, আমরা আছি, অভয়ের বাবা মাও রয়েছে, তারাও সেই দিকে তাকিয়ে আছে, এবং আমাদের পরবর্তীকালে কিছু প্রকল্প বা আমাদের পরবর্তী কিছু প্ল্যানিং রয়েছে। যদি কোনো রকম পরবর্তীকালে চার্জশিটে কোনো ভুল ত্রুটি আমাদের মনে হয় যদি আসে কোনো কিছু, সেটা নিয়ে পরবর্তীকালে আমরা এগোবো। এবং তবে আশা করে আছি যে যেহেতু গতকাল আমাদের ডাইরেক্টর আমাদের আশ্বস্ত করেছে যে সঠিক বিচার পাবো, এবং যেগুলো আমরা চাইছি যে বা যারা যুক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীকালে এই তথ্য প্রমাণ লোপাটে যারা ইনভলভ ছিল, তাদের কাউকে তারা ছাড়বে না, সবাইকে সামনে নিয়ে আসবে। তো আপাতত তাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছি, তবে আমরা নজর রাখবো, কোনো রকম কোনো জায়গায় হাল ছাড়বো না, এবং যতদূর যাওয়া দরকার ততদূর আমরা যাবো। শেষ দুটো প্রশ্ন একদম দাঁড়িয়ে আমি রাজদীপ দাকে প্রশ্নটা করবো যে সিবিআই এর ভূমিকা নিয়ে বারংবার আপনারা প্রশ্ন তুলেছেন, সে জায়গা থেকে দাঁড়িয়ে এখন আপনারা বলছেন শেষ দেখে ছাড়বেন, কি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন? দেখুন, মামলাতে যারা সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে বাধ্য। তার কারণ হলো এখনো দুজনের বিরুদ্ধে এই তথ্য প্রমাণ লোপাট, এই খুনের মামলার যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য। এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পরে সেই চার্জশিটে কি আসছে না আসছে, অ্যাজ পার ল আমরা আমাদের ফার্দার অ্যাপ্লিকেশন করতে পারি, যেটা আইনত একদম স্পেসিফিকভাবে বলা আছে। তো সেই আমরা অ্যাপ্লিকেশন করে আমাদের যদি মনে হয় যে আমরা যা চার্জশিট দিয়েছে সেই চার্জশিটটা আমরা যেই দিকে চাইছি বা আমরা যেই দিকে মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গায় ইনভেস্টিগেশন প্রয়োজন,
সেই জায়গায় যদি ইনভেস্টিগেশন প্রপার না হয়ে থেকে থাকে এবং তারপরেও মানে না হয়ে যদি চার্জশিট এসে থাকে, তাহলে আমরা আমাদের মতন করে অ্যাপ্লিকেশন করে লার্নেড কোর্টকে সেটা জানাবো এবং তারপরে সেইটা নিয়ে হিয়ারিং হবে লার্নেড কোর্টের কাছে। অন্তত একদম জিজ্ঞেস করবো, আগামী কবে এই চার্জশিট আসার একটা সম্ভাবনা যদি একটু বলতেন তাও। দেখুন, জানি ডেট বলা সম্ভব না। 17 অনারেবল অ্যাপেক্স কোর্টে হিয়ারিং রয়েছে স্ট্যাটাস রিপোর্ট নিয়ে, এবং 28/3 লার্নেড এসিজিএম শিয়ালদায় পরবর্তীকালে ডেট ফিক্স আপ রয়েছে। আমাদের দ্রুততা তো সত্যিই প্রয়োজন, কিন্তু দ্রুত কাজ করতে গিয়ে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় সেটা কখনোই চাইবো না। আমরা চাইছি যেন সঠিক জিনিসটা সামনে আসে। তার জন্য যদি অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব। বললাম শেষ দেখে ছাড়বো, শেষ অবধি আমরা লড়বো, যতক্ষণ না আমরা মনে করছি যে এবং নির্যাতিতার পরিবার মনে করছে যে সঠিক বিচার তার মেয়ে পেয়েছে, ততদিন আমরা লড়ে যাব। একটা প্রশ্ন করবো এক্ষেত্রে, বারংবার সে আরজিকর কর্তৃপক্ষ, আরজিকরের নির্যাতিতার সহপাঠী অনেকে বলেছেন সিবিআই এর ভূমিকায় তারা সন্তুষ্ট নয়। আপনারাও কি কোথাও গিয়ে সিবিআই এর ভূমিকায় সন্তুষ্ট নয়? এখনো পর্যন্ত সিবিআই যা কাজ করছে, কতটা আশাবাদী যে ভবিষ্যতে CBI দেখুন, কিছু ওনাদের যে ইনভেস্টিগেশনের পদ্ধতি বা কিছু যে ইনভেস্টিগেশনে যেটুকু ওরা এনেছে, কয়েকটা জায়গা তো আমরা অসন্তোষ প্রকাশ করেইছি। এটা আমরা নয়, লার্নেড এডিজিএ সাহেব শিয়ালদা তিনিও করেছেন। এবং যেহেতু আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি এবং লাস্ট দিনকে স্ট্যাটাস রিপোর্টে তারা বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে এবং তারা পরবর্তীকালে যারা এই কেসের সঙ্গে যুক্ত সবাইকে তারা সামনে আনতে চলেছে, তো সেই ক্ষেত্রে কিছুটা আমরা আপাতত আশাবাদী থাকছি। যদি সেইখানে যদি আমরা কোনোভাবে হতাশজনক কিছু ঘটনা ঘটে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ কোন এগোবো। দিকগুলো যদি একটু কয়েকটা উল্লেখযোগ্য দিক বলতেন। স্ট্যাটাস রিপোর্টে দেখুন কি তদন্ত করছে সেগুলো তো আমরা জানতে পারি না, জানতে চাইতেও পারি না, তারা জানাতে বাধ্যও নয়। আমাদের শুধু একটাই জিনিস বক্তব্য, যেন তাদের পরবর্তীকালে যেই চার্জশিট আসতে চলেছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে যে কোনো স্তরের হোক, যে কোনো পজিশনের হোক, তাদের সবার নাম যেন সামনে আসে এবং সেই বিচারটা যাতে পাই, সেদিকেই আমরা তাকিয়ে থাকবো। একটি নাম খুব উঠে এসেছিল, আমি সেই নামটা নির্যাতিতার বাবা বারংবার বলেছিলেন, মৌত্রিষা গোড়াই, এবং তাকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করাও হয়নি। এক্ষেত্রে কি মনে হয় এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে? দেখুন, তদন্ত যেহেতু চলছে সেই জন্যে কারোর নাম নিয়ে স্পেসিফিক আমরা বলতে চাই না এবং বলাটাও উচিত নয়। যেহেতু ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে সিবিআই, তারা ইনভেস্টিগেশন করুক, তারা বার করে আনুক কী তথ্য রয়েছে, কী তথ্যতে সামনে আসবে যে কে বা কারা যুক্ত হয়ে রয়েছে, কার কতটা কি ইনভলভেন্সি রয়েছে, এবং কারোর নাম যদি সেখানে উঠে আসে, তার যদি এই ঘটনার সঙ্গে তাদের কোনো নেক্সাস থাকে, নিশ্চয়ই তার নাম আসবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমার দাদা, নিহতের মা জানান যে ঘটনার দিন তার মেয়ের সঙ্গে বাকি যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই, এবং এমনকি পরবর্তীতে সন্দীপ ঘোষ তদানীন্তন আরজিকরের একদম প্রিন্সিপাল সেই এবং তারা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলেও তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় একদম জামিন পেয়ে যান দুজনে। তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে, এই অভিযোগ বারংবার করেছেন নিহতের বাবা। অভিযোগগুলো রয়েছে বলেই আমাদের বাকি স্ট্যাটাস রিপোর্ট চাওয়া বা সিবিআই দপ্তরে যাওয়া, এবং এই কেসেতে বেল হয়ে গেছে মানে এই নয় যে তারা কেস থেকে বেরিয়ে গেছে। তারা আপাতত ডিফল্ট বেল পেয়েছে, কারণ 90 দিনের মধ্যে যদি চার্জশিট না হয়, যেই কেসেতে রেপ এবং মার্ডারের ধারা রয়েছে, সেই কেসেতে 90 দিনে চার্জশিট না হলে তারা বেল পাবে, সেইটাতেই তারা বেল পেয়েছে। এবং বেলে রয়েছে মানে এই নয় যে তারা কেস থেকে বেরিয়ে গেল। পরবর্তীকালে চার্জশিটে যদি তাদের নাম উল্লেখ থাকে এবং পরবর্তীকালে যেই শুনানি হবে তাদেরকে নিয়ে এবং যেই ট্রায়াল পদ্ধতি চলবে, তাতে তারা যদি দোষী প্রমাণিত হয়, তারা নিশ্চয়ই সাজা পাবে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করবো, যে সিম কার্ডে কি কোথাও গিয়ে খেলা করবে? সিম কার্ডটা যে গুরুত্বপূর্ণ নথি সেটা আমরাও মনে করি এবং সিবিআইও সেই জায়গাটা মনে করে, এবং তারা সেই সিম কার্ডটা নিয়ে পরবর্তীকালে রিপোর্ট পেশ করবে। এবং সিম কার্ডটা যে এইখানে গুরুত্বপূর্ণ সেটা আমরা সব পক্ষই মনে করছি। আশা করছি সেইখান থেকে হয়তো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে, যেটা এই কেসেতে খুবই গুরুত্বপূর্ণ। একদম। আমার অনেক ধন্যবাদ রাজদীপ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের